পশ্চিম মেদিনীপুর। এই জমির মাটি বৈচিত্র্যের কথা বলে। পূর্বে ঘন সবুজ উর্বর জমি, সারা বছর ধরে প্রচুর ফসল হয়, আর পশ্চিমে রুক্ষ লাল। একসময় এই জমির মাটি ছিল সম্পূর্ণ লাল পতাকা। এখন এখানে গেরুয়া আর সবুজের লড়াই। এই জেলার পশ্চিমাংশ গড়বেতা, শালবনী জঙ্গলমহলের মধ্যে পড়ে। বাম আমলের শেষের দিকে লাল সন্ত্রাসের চেহারা দেখেছে এই এলাকা। এখন সেই সব সন্ত্রাস অতীতের খাতায়। এই এলাকার ক্ষোভ, অসন্তোষ, উন্নয়ন যা কিছু আছে সবই এখন মূল স্রোতে। সুবর্ণরেখা, শিলাবতী, কংসাবতীর এই জেলায় রাজনীতির স্রোত বহুমুখী। কোনো কেন্দ্রে ফ্যাক্টর হয়তো প্রার্থী, কোনো কেন্দ্রে ফ্যাক্টর অবাঙালি ভোটার, কোনো কেন্দ্রে আবার আঞ্চলিক সমীকরণ বদলে দেয় অনেক কিছুই। লাল মাটির এই দেশে রঙের হিসেব নিকেশ বুঝতে, রাজনীতির রঙের হিসেব নিকেশ বুঝতে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরে ভোটের ভবিষ্যৎ নিয়ে। মানুষকেও তো কথা রাখতে হবে, এবার যে কথা রাখবে তাকে আমরা ভোটটা দেবো। গত 2 বছর ধরে আমি কোনো এমএলএ এমপি না থেকেও এখানেই ছিলাম, ডেরা ডেলেছিলাম করে। আমি আজকে বলে গেলাম দিনটার জন্য সহজ হবে। সবকিছু দিদি দেবে আর ওই লোকটা মিথ্যে কথা বলে ভোট নেবে। 13টা আসন বিজেপি জিতবে। 14 তো মাস্ট। 15টা লড়াইয়ের জন্য আমরা চেষ্টা করছি প্রাণপণ জান লড়ি। We shall have to win the 15 seats. মানুষকে সেবা করাই হচ্ছে রাজনীতির পরম ধর্ম। তৃণমূল মানে চোর, কোনো ক্লিন ইমেজ নেই। সব কিছু ছেড়ে সিট জিততে হবে, কারণ আমরা মানুষের কাজ করেছি। আমি সরাসরি প্রশ্ন করতে চাই ঘাটালের মানুষকে, তাহলে আপনারা কি রকম রাজনীতি চাইছেন? যারা আগে বলতো যে দিদি আমাদের 500 টাকা 1000 টাকা দিচ্ছে আমরা খুব খুশি, তারা এখন বলছে আমার সম্মান চাই। আমাদের শপথ, আমাদের কমিটমেন্ট ব্যাপকভাবে একটা সরকারের দুর্নীতি। কাজ না করে গুন্ডা দিয়ে, মাফিয়া দিয়ে ইলেকশন জেতার যে পরম্পরা সারা ভারতবর্ষে শেষ হয়ে গেছে, খড়গপুরে হবে। বুলেট নিয়ে চললো, আইন মানে না, মেরে দেবো, কেটে দেবো, জ্বালিয়ে দেবো। অনেক ডনকে আমি টাইট করেছি এখানে। যেখান থেকে ডন দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয়। আমি ঠিক অপোজিটলি বলছি, ডন যেখানে দাঁড়িয়েছে সেখানেই লাইন শেষ। ডন না মানুষকে মেরেছে, মানুষ আবার ডনকে মেরেছে। দিলীপ ঘোষ, রাম ঘোষ, শ্যাম ঘোষ এর থেকে বিশেষ কিছু নয়। কিছু সমস্যা হলে লোকে দিলীপ ঘোষের কথা মনে পড়ে। এবারে মানুষের উপরে ছেড়ে দিলাম, কে মানুষ যেটা ডিসাইড করবে। নেড়া একবারই বেলতলা দিয়ে যায়। দীপক অধিকারী ভোটের আগে বড় বড় হোর্ডিং লাগছিল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন। ঘাটালের মাস্টার প্ল্যান দেখাতে ওদের অভ্যেস নেই। আজকে ঘাটালের মাঠে দাঁড়িয়ে বলুক, আমরা ঘাটালে জিতছি না হারছি, এটা পুরোপুরি ঘাটালের মানুষের উপর। জনসাধারণকে ডেকে বলুক যে আদৌ মাস্টার প্ল্যান হয়েছে কি না। ঘাটাল মাস্টার প্ল্যানের রাজনীতির থেকেও মানুষের প্রয়োজন। যারা প্রতিশ্রুতি দেয় ভোট নেয় ভুলে যায়, না যারা প্রতিশ্রুতি দেয় যেতে এবং সেই কাজগুলো করে। মেদিনীপুর যখন অবিভক্ত ছিল তখন এটাই ছিল পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা। 2002 সালে প্রশাসনিক সুবিধার জন্য মেদিনীপুরকে দুভাগে ভাগ করা হয়, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের 2টি লোকসভা আসন, এবং এই ভাগ করার পরেও পশ্চিম মেদিনীপুরের বিধানসভা আসন 15টা, যা কিন্তু যথেষ্ট বড়। এই এলাকার এক এক জায়গার এক এক রকম সমীকরণ, প্রত্যেকটা জায়গা অন্য জায়গার থেকে আলাদা। পশ্চিম মেদিনীপুরে 15টা আসন। গতবার যে হাওয়া ছিল
এবারে কি সেই হাওয়া আছে বলে আপনার মনে হয়? আমি বলছি এবারে হাওয়া নয়, একটু আগেই বললাম যে ঝড়ের আকারে আসছে। কারণ 15টা আসনের মধ্যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 13টা আসন বিজেপি জিতবে। প্রধানত কোন কোন ইস্যুর উপর ভিত্তি করে এবার পশ্চিম মেদিনীপুরে ভোট হবে? প্রধান ইস্যু হচ্ছে ব্যাপকভাবে একটা সরকারের দুর্নীতি। এই জেলায় 3টি মহকুমা, খড়গপুর, মেদিনীপুর সদর এবং ঘাটাল। শুরুটা করব খড়গপুর দিয়ে। এবারের বিধানসভা ভোটে যার কামব্যাক রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে তিনি হলেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। একসময় খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তারপর অবশ্য দিলীপ ঘোষকে খড়গপুর থেকে সরিয়ে পার্টি তাকে দুর্গাপুরে ভোটে লড়তে পাঠায়। এবারে দিলীপের আবার প্রত্যাবর্তন খড়গপুরে, ফের স্বমহিমায় স্বমেজাজে। দিলীপদা, ভোটের হাওয়া কি বুঝছেন? হাওয়া এখন ওঠেনি, হালকা হালকা চলছে। আমরা তো প্রচারই শুরু করিনি। আমি সারা বছর যেমন লোকের সঙ্গে দেখা করি, যাই, সকালে চা খাই, চা চর্চা করি, সেই রুটিনেই আছি। খালি সাংগঠনিক বৈঠক নিচ্ছে আমাদের মেশিনারিটাকে ফুল ফর্মে নিয়ে আসার জন্য। ওভারঅল এই জেলায় পশ্চিম মেদিনীপুরে টোটাল সিট 15টা। গতবার 2টি সিট আপনারা পেয়েছিলেন, একটি খড়গপুর সদর আর একটা ঘাটাল। এবারে কি হয় বলা হয়? দেখুন, আমরা যখন 16 সালে 3টে বিধানসভা জিতেছিলাম তখন হয়েছিল বিজেপি আছে, এটা বোঝা গেল। কিন্তু পরের বারে 77 হয়েছিল। ঠিক এখানেও আমরা এন্ট্রি করেছিলাম। এবারে ঠিক সেইভাবে বাড়বে, ম্যাক্সিমাম সিটই আমরা জিতবো পশ্চিম মেদিনীপুরে। রাজনীতিতে যে কামব্যাক, এই যে খড়গপুর সদরে আপনার আবার কামব্যাক, এটাকে কিভাবে দেখছে খড়গপুরের মানুষ? কামব্যাক না, একটা নির্বাচনের জন্য আমাকে বর্ধমানে পাঠানো হয়েছিল লোকসভাতে। তার আগে তো আমি 8 বছর ধরে এখানে বিধায়ক আর সাংসদ ছিলাম। আমার এলাকা পার্টি মনে করেছে আমাকে পাঠানোর দরকার, মেদিনীপুরের লোক আমার সঙ্গে যুক্ত, তো সেই জন্য আমাকে এখানে টিকিট দিয়েছে। গত 2 বছর ধরে আমি কোনো এমএলএ এমপি না থেকেও এখানেই ছিলাম, ডেরা ঢেলেছিলাম পুরো। তো নির্বাচনে সেটাকে আমাকে পরিবর্তিত করতে হবে জয়ে। এবারে তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য যে দিলীপ ঘোষের দাবাঙ্গিরি এবার খড়গপুরে চলবে না, উনি নিজেকে ডন ভাবছেন খড়গপুরের। অনেক ডনকে আমি টাইট করেছি এখানে। আর এখানকার নেতারা যারা মাফিয়াদের কোলে চড়ে, পুলিশের কোলে চড়ে রাজনীতি করতো, মানুষ তাদেরকে রিজেক্ট করেছে এবং আগামী দিনে করবে। মানুষ অনেক সহ্য করেছে। ডনরা মানুষকে মেরেছে, মানুষ আবার ডনকে মেরেছে। এখনও কিছু কিছু আঁচ আছে, কিছু সমস্যা হলে লোকে দিলীপ ঘোষের কথা মনে পড়ে, আর সেটাই আমি করছি। সেই জন্য কাজ না করে গুন্ডা দিয়ে, মাফিয়া দিয়ে ইলেকশন জেতার যে পরম্পরা, তার ভারতবর্ষে শেষ হয়ে গেছে, খড়গপুরে হবে। দিলীপ ঘোষ মানে ডন দিলীপ ঘোষের কথা বলছেন তো, যিনি নিজেকে ডন বলে পরিচয় দিতে হতে পারেন, উনি ডন হতে পারেন। তবে যে হিন্দিতে অমিতাভ বচ্চনের কথা আছে না, যে যেখান থেকে ডন দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয়, আমি ঠিক অপোজিটলি বলছি, ডন যেখানে দাঁড়িয়েছে সেখানেই লাইন শেষ। দিলীপ ঘোষ হেরে যাবেন বলছে? মেবি সেরকমই সম্ভাবনা দেখা দিচ্ছে। কেন? শোনো, মানুষ একই আছে মোরলেস। মানুষের এই যে সারা বাংলা জুড়ে যে একটা ইন্টারনাল রেভলিউশন চলছে এসআইআরের বিপক্ষে, তুমি এসআইআর করে লোকের নাম্বার দিয়ে দেবে? একটা সংবিধানের মানুষ ক্ষমতা নিয়ে এন্টায়ার সংবিধানটাকে ধ্বংস করে যাচ্ছে, অথচ দেখো সবাই হাত তুলে নাচছে। তো এই জন্য আমি আবার বলছি, দিলীপ ঘোষ, রাম ঘোষ, শ্যাম ঘোষ এর থেকে বিশেষ কিছু নয়। কেন? যখন একটা রেভলিউশন আসে না, এই যে ইন্টারনাল রেভলিউশনটা চলছে, অ্যান্টি এসআইআর, অ্যান্টি প্রসেস, অ্যান্টি অ্যাকশন, তো তাতে দিলীপ ঘোষও খড়কুটোর মতো ভেসে যেতে পারেন। নিজের জমিতে দিলীপ, নিঃসন্দেহে খড়গপুর সদরে অ্যাডভান্টেজ দিলীপ ঘোষ। তার সবথেকে বড় ভরসা এখানকার অবাঙালি ভোট। খড়গপুর রেলের কলোনি, এখানে বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষ কর্মসূত্রে এসেছেন। সাউথ ইন্ডিয়ার লোক আছেন, বিহারের লোক আছেন, উত্তরপ্রদেশের লোক আছেন। এদের ভোট নিশ্চিতভাবেই নরেন্দ্র মোদীর পক্ষে চায়।
দিলীপ ঘোষ কিন্তু রাজ্যের একটা বড় নাম পশ্চিমবঙ্গে। এবং কোথায় নাম জানি না, খড়গপুরে ওনার কিছু নাম নেই। খড়গপুরে মিডিয়ার কাছে নাম থাকতে পারে, খড়গপুরে যদি এতই নাম থাকতো, আমি বিজেপির কাছেই প্রশ্ন করছি, তাহলে 2024 সালে ওনাকে প্রার্থী বিজেপি না করে কেন অন্য প্রার্থী দিল? আবার যখন হিরণ এত ভালো প্রার্থী ছিল, তাহলে আবার এখানে 26-এ চেঞ্জ করে আবার দিলীপ ঘোষকে কেন ওরা ভয় পাচ্ছে? এই জেলার দ্বিতীয় হেভিওয়েটের নাম মানস ভূঁইয়া। আমাদের শপথ, আমাদের কমিটমেন্ট, আমাদের ডিটারমিনেশন, উই শ্যাল হ্যাভ টু উইন দ্য 15 সিটস। কেলেঘাই আর কপালেশ্বরী নদীর স্রোত বদলেছে, রাজনীতির স্রোতও বদলেছে, কিন্তু মানস ভূঁইয়া নিজের জায়গায় থেকে গিয়েছেন। 7 বারের বিধায়ক, কখনো কংগ্রেসের, কখনো তৃণমূলের, রাজ্যের দাপুটে মন্ত্রী। এবারেও সবংয়ে ফ্যাক্টর মানস ভূঁইয়া। আমরা যে স্পিরিট আজকে ইনফিউজ করেছেন ম্যাডাম চিফ মিনিস্টার অ্যান্ড অভিষেক, পরিষ্কার করে বলে দিয়েছেন সব কিছু ছেড়ে সিট জিততে হবে, কারণ আমরা মানুষের কাজ করেছি। একটা জায়গা বলুন যে মমতা ব্যানার্জি ছেড়ে গেছে, একটা ইস্যু বলুন যেখানে আমরা মানুষকে ঠকিয়েছি। মমতা ব্যানার্জি স্ট্যান্ডস ফর মানুষের কল্যাণ, মানুষের কাজ। অভিষেক ব্যানার্জি স্ট্যান্ডস ফর দ্য মুভমেন্ট। সবংয়ে মানস ভূঁইয়ার বিরুদ্ধে প্রার্থী একদা তারই ছায়াসঙ্গী অমল পণ্ডা। বিগত কয়েকটা বিধানসভা নির্বাচনে মানস ভূঁইয়ার হয়ে তিনি ভোট ম্যানেজারের কাজ করেছেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন অমল পণ্ডা। বিজেপি এবার সবংয়ে মানস ভূঁইয়ার বিরুদ্ধে প্রার্থী করেছে তাকে, ফলে এই সিটে কিছুটা হলেও লড়াই হলেও হতে পারে। রাজনীতিতে, গণতান্ত্রিক সংসদীয় রীতিতে আমরা তো কাউকে শেকল দিয়ে চেন দিয়ে বেঁধে রাখতে পারি না। কে কখন কোন রাজনীতির শরিক হবে, বাহক হবে, তার উপর নির্ভর করছে। এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না, আলোচনাও করি না। এবার আসি ঘাটাল মহকুমায়। প্রতি বছর বর্ষা এলেই টিভির পর্দায় ভেসে ওঠে ঘাটাল, বানভাসী ঘাটাল। বর্ষায় ভাসে ঘাটাল, আর রাজনীতিতে ভাসে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় আসে, যতবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, মাস্টার প্ল্যান বলে চিৎকার করে। আর দেব মাঝে মাঝে এসে অভিষেক যেগুলো শেখায় সেগুলো বলে। শুধু কয়েকটা জেসিপি এনে কিছু মাটি কাটা হয়েছে, তার প্ল্যানিং নেই, কোনো কিছু নেই। এবং আপনি যদি আগামী বছর আসেন বর্ষাকালে, তাহলেও দেখতে পাবেন ওই খিঁচবেড়া ফটো আবার হচ্ছে ঘাটাল। দেশে কিছু অন্ধকারের জীব আছে যারা রাত্রিবেলা বেরোতে পছন্দ করে, দিনের আলোতে তাদের চোখ করকর করে। সম্ভবত আমাদের বিজেপি নেতারা তাই। ঘাটালের মাস্টার প্ল্যান দেখাতে ওদের অভ্যেস নেই। এই ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরেই কেন্দ্র রাজ্য তীব্র সংঘাত দেখেছে বঙ্গবাসী। অবশেষে রাজ্য সরকার নিজের টাকায় শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। আর ঘাটালের সাংসদ দেবের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানই কিন্তু সবথেকে বড় গেম প্ল্যান। আমার কাজ এটা ছিল না, বা দিদির কাজ এটা ছিল না যে এটা ভোটের জন্য, ওই ভোটের রাজনীতি নয়, জেতার পর তো আমরা কাজ করছি। ঘাটালের মানুষের, ঘাটাল লোকসভা কেন্দ্রে, কারণ শুধু ঘাটাল, এই বন্যা দিয়ে শুধু ঘাটাল নয়, আমার মনে হয় দাসপুর অনেকগুলো অঞ্চল আছে, অনেকগুলো বিধানসভা আছে যেটা এই বন্যার মধ্যে থাকে। মানে আমার 7টার মধ্যে 6টা কনস্টিটিউয়েন্সি তো থাকেই। তো সেই মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায়, তখন দিদিকে বলি, অভিষেককে বলি, তারা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে, এবং তারা ঘাটালে এসেও বলেছেন এবং সেটা স্যাংশন করেছেন। কাজ শুরু হয়ে গেছে, রমরমিয়ে কাজ চলছে। কিন্তু
বালি যেখানে বেশি, মাটি যেখানে বেশি, সেখানে বালি মাটি বিক্রি করার জন্য, চুরি করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নাম দিয়েছে। দীপক অধিকারকে কান মুলে পিছন দিক দিকে অবৈধভাবে নদী কাটাই করে দেখাচ্ছে যে আমি মাস্টার প্ল্যান করছি। দীপক বাবুকে আমি বলছি, দীপক অধিকার মহাশয়কে আমি বলছি যে আপনি আপনার সেচ মন্ত্রীকে ডাকুন, ডেকে 1:1 কথা বলে পেপারপত্র দেখান, মাস্টার প্ল্যান না সেচ মন্ত্রীর নদী কাটাইয়ের কাজ। ঘাটাল সিট গতবার আপনারা হেরেছিলেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেছেন। ঘাটাল কি রিকভার করতে পারবেন? রিকভারি শুধু নয়, ঘাটাল খুব ভালো ভোটে জিতবো এবারে। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল রাজনীতির সবথেকে বড় মুখ অজিত মাইতি, পিংলার বিধায়ক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি। তার আন্ডারে ঘাটাল মহকুমার 7টি আসন ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমাদের কাছে নির্বাচনটা আর শুধু জেতার মধ্যে সীমাবদ্ধ নয়, জেতা হারার মধ্যে। এটা বাংলার অস্তিত্ব রক্ষার একটা সংগ্রাম। মমতাদি অভিষেক, এটা বাংলা আদৌ থাকবে কিনা, নাকি আবার বঙ্গভঙ্গের মতো কোনো কালাকানুন হবে? বাঙালি, বাংলা ভাষা, বেঙ্গলি হেটার কিছু মানুষের কাছে দিল্লিওয়ালা আদৌ টিকে থাকবে কিনা, অস্তিত্ব রক্ষার সংগ্রাম। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের প্রার্থী তালিকার যে নামটি সবাইকে চমকে দিয়েছে সেটি হলো রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী। 2021-এর ভোটের আগে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। 2021-এর ভোটের পরে আবার তৃণমূলে ফিরে এসেছেন। তিনি এবার দেবরা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের এই পবিত্র ভূমি দেবরা, এবং মেদিনীপুর তো এমনি স্বভাবতই আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামে সবসময় একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। এরকম সেরকম একটা জায়গা থেকে প্রার্থী হতে পেরে আমি কৃতজ্ঞতা জানাই দল, মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 মে যখন ফলাফল ঘোষণা হবে, দেবরার ব্যবধান বিগত 3টে বিধানসভার যে জয়ের ব্যবধান ছিল সেই ব্যবধান একটা হলেও বাড়বে। 2021-এ মেদিনীপুর থেকে জিতে বিধানসভায় যান জুন মালিয়া। 2024-এ তিনি মেদিনীপুর থেকে সাংসদ হন। জুন মালিয়া এবার প্রার্থী তালিকায় নেই, কিন্তু প্রচারে আছেন। এখন প্রশ্ন হলো, এই জেলায় ভোটের ইস্যু ঠিক কি? এত বড় জেলায় ভোটের কোনো নির্দিষ্ট ইস্যুর কথা বলা অত্যন্ত মুশকিল। তবে মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ, গড়বেতা সহ বিস্তীর্ণ অংশে আলু চাষিদের অবস্থা ভালো নয়, কারণ আলুর দাম তারা পাচ্ছেন না বলে অভিযোগ। পাশাপাশি যুব সমাজের মধ্যে চাকরি নিয়েও কিন্তু একটা অসন্তোষ রয়েছে। হিন্দুত্বের হাওয়াও কিন্তু কম বেশি রয়েছে। পাশাপাশি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী নিয়ে মানুষের মধ্যে সন্তোষও আছে। এবারে এই জেলায় আদিবাসী লোধা শবরদের ভোট কোন দিকে যায় সেটাও কিন্তু দেখার বিষয়। এই জেলায় নির্দিষ্ট কোনো ইস্যুর থেকেও বড় বিষয় তৃণমূল এবং বিজেপির ঘরোয়া অভ্যন্তরীণ সমীকরণ, অর্থাৎ কার প্রার্থী ভালো, কার প্রার্থী খারাপ সেটা তো রয়েছে। পাশাপাশি কার ঘরে প্রার্থী এবং সংগঠন নিয়ে অসন্তোষ কম, তার উপরই কিন্তু অনেকটাই নির্ভর করছে হার জিতের অঙ্ক। কিছু অসন্তোষ আছে বলা যায়, আমাদের কলহ হয়নি কোথাও আজ পর্যন্ত, এবং আমাদের মতো কিছু পুরনো কর্মী যেখানে থাকবে সেই কলহ আমরা কিছুতেই হতে দেবো না। আমাদের কোথাও কোন্দল নেই। তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, একটাই লবি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবের সাথে কি আপনার সম্পর্ক ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক, ভালো। ভালো, সমস্ত মনোমালিন্য মিটে গেছে।
না আমার মিডিয়াম নেই, দেবের সঙ্গে কোনো মনোমালিন্য নেই, কোনো দিনই ছিল। আমার কারো বিশ্বাস করো, আমার কারোর সঙ্গে কোনো মনোমালিন্য নেই। দেব প্র্যাকটিক্যালি সেদিন তো ঘাটালে হাঁটলো বিরোধ, শুধু তাই নয়, আমি ওকে বলেছি তুমি হিল্লি দিল্লি যেখানে খুশি যাও, দিদি হয়তো ওকে ছাড়বে না, অভিষেক ওকে ছাড়বে না, সারা বাংলায় ঘোরাবে। স্টেট বলেছি যে দেখো তোমার জন্য আমরা জান লড়িয়ে খেটেছি, যাওয়ার আগে তুমি এই জেলা ঘুরে যাও। কি হতে চলেছে মেদিনীপুরে? এই জেলায় মোট 15টি আসন। 2021 বিধানসভা নির্বাচনে 2টি আসনে পদ্ম ফুটেছিল, খড়গপুর সদর এবং ঘাটাল। এবার কিন্তু অনেকগুলি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু জেলা ঘুরে দেখে যা মনে হয়েছে তাতে মোটের ওপর জমি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস।